8 দলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ দল বিএনপি এবং এই জোটটি তাদের ক্ষমতার প্রায় শেষ সময়ে এসে পৌঁছেছে। এর মধ্যে আপনারা অনেক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আপনাদের সময়ও এখন শেষ, এবং এই সময়ের মধ্যে আপনার কতটা আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি, আপনাদের যে ইশতেহারের যে কথাগুলো ছিল, জনগণের কাছে যে কমিটমেন্টগুলো ছিল, সেগুলো কতটা আপনারা কত ভাগ আপনারা পূরণ করতে পেরেছেন আপনার মূল্য? আমি এই যে বছর রাজনীতির সাথে আছি, তারপরে রাজনৈতিক আমার সংগঠনের কারণেই হোক, দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি গিয়েছি, সবকিছু দেখে আমার মনে হচ্ছে যদি 2-3 কোটি জনসংখ্যা হতো এই দেশের জনসংখ্যার পরিমাণ, তাহলে বোধহয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ওয়েলফেয়ার স্টেট সম্ভব ছিল এটা। তো সকল কিছু আমাদেরকে বিবেচনা করতে হবে, কিন্তু শুধু রাজনৈতিক, যদি ইফ উই মিন রিয়েলি বিজনেস, মানে যদি সত্যিকার অর্থে বলতে হয়, তাহলে বলতে হবে সকল কিছু বিবেচনা করতে হবে। আমার 14 কোটি অফিসিয়ালি হলেও আমার মনে হয় 14 কোটির বেশ কিছু বেশিই হবে দেশের জনসংখ্যা এই মুহূর্তে। উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপর আমি শুনেছি বেশি হবে। প্রতি বছর না হলে এভরি অল্টারনেট ইয়ারে বন্যা হয় আমাদের, অন্য ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ থাকে, এছাড়াও বেশ বহু সমস্যা আমাদের আছে। সকল কিছু যদি বিবেচনা করতে হয়, শুধু চিপ রাজনৈতিক সস্তা রাজনৈতিক বক্তৃতার জন্য হয়তো অনেক কিছু বলা সম্ভব হয়, তবে সকল কিছু যদি বিবেচনা করতে হয়, আমি মনে করি আমার দল এবং আমাদের জোট গত প্রায় 5 বছরে আমরা এলাকা ভিত্তিকভাবে স্বাভাবিক ইলেকশনের আগে দিয়ে আমার প্রার্থীরা, আমার দলের প্রার্থীরা, আমাদের জোটের প্রার্থীরা বিভিন্ন এলাকার উন্নয়ন সম্পর্কে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইফ নট অল, সবগুলো সম্ভব না, বাস্তবে এটা সম্ভব না। আমরা চেষ্টা করেছি সরকারের দেশের রিসোর্সের সামঞ্জস্য রেখে অনেকগুলো কাজ করার। এটা হচ্ছে আপনি আমাদের বড় মানে মেজর সাকসেসগুলো সম্পর্কে একটু ধারণা দিন। আমি আসছি ওটাতে। আমি প্রথমে এরিয়া ওয়াইজ, কনস্টিটুয়েন্সি ওয়াইজ বললাম অনেকগুলো। আমাদের যেরকম মেইনলি যেটা রাজনীতি করতে গিয়ে আমি দেখেছি যে আমাদের সাধারণত কনস্টিটুয়েন্সিগুলোতে, নির্বাচনী এলাকাগুলোতে মেইনলি যে সকল দাবি থাকে সাধারণ মানুষের বলেন, দলীয় নেতাকর্মীদের, যেটা এলাকার উন্নয়ন বলতে যেগুলো বলে, মোস্টলি থাকে ইনফ্রাস্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ রোড কমিউনিকেশন, ইলেকট্রিফিকেশন, টেলিকমিউনিকেশন, অ্যান্ড আপনার আরেকটা থাকে এডুকেশন, সাথে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মুসলমানদের জন্য মসজিদ মাদ্রাসা, হিন্দুদের জন্য মন্দির বা অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, এগুলোর কিছু সংস্কার, যেটাকে বলে অনেক সময় নষ্ট হয়ে যায়, ভেঙে টেঙে যায়, ওগুলো ঠিক করা। বেসিক্যালি এই জিনিসগুলো থাকে। এটা আমরা চেষ্টা করেছি প্রায় সকল জায়গায় যতটুকু সম্ভব করার জন্য। ওভারঅল যদি দেশের প্রেক্ষাপটে বলেন, সামগ্রিকভাবে বিগত নির্বাচনের আগে আমি যেটা ফিল করেছি, দেখেছি, বিগত নির্বাচনে, লাস্ট নির্বাচনের আগে ওভারঅল দেশের মানুষের কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি একটা ছিল যে টেরোরিজম যেভাবে, সেটা পলিটিক্যাল হোক বা যেভাবেই হোক, বিভিন্নভাবে রাজনৈতিক ছত্রছায়া হোক, এর বাইরে হোক, যেভাবে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ প্রায় সকল জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে কতগুলো জায়গায় যেভাবে সারা দেশে গেড়ে বসেছিল, এটার থেকে মানুষ পরিত্রাণ পেতে চেয়েছিল। আমরা সরকার গঠন করার পরেও বেশ কিছুদিন কন্টিনিউ ছিল জিনিসটা, যে ছিল না তা না। সেটা রাজনৈতিক সহিংসতা বলা যায়, সকল কিছু রাজনৈতিক, সামাজিক সকল কিছু মিলিয়ে ছিল। একটা উসিলা লাগে রাজনীতি, কিন্তু বিভিন্নভাবেই সেটা ছিল। তো যে কোনো একটা জিনিসই কিন্তু খারাপ জিনিসকে ঠিক করে কন্ট্রোলে আনতে সময় লাগে। আপনি একটা ব্রিজ বানাতে, ধরেন 300 ফিটের একটা ব্রিজ বানাতে ইট টেকস অ্যাবাউট 2 years বিল, কিন্তু ভাঙতে হয়তো 24 ঘন্টার সময়ও লাগে না একটা ব্রিজ। যদি আপনি ডিনামাইট দিয়ে ভাঙেন তাহলে তো 10 মিনিটেই ভেঙে ফেলা যায়। তো যে কোনো একটা জিনিস যেটা নষ্ট হতে থাকে, এটাকে ধরে উঠিয়ে ভালো জায়গায় আবার ফিরে নিয়ে আসতে পরিশ্রমের প্রয়োজন, সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো 100% আমি বলবো না, 100% সম্ভব না বাস্তবতার নিরিখে সবকিছু। আমাদের দেশে যে রিসোর্স আছে, আইন শৃঙ্খলা বাহিনী যে রিসোর্স আছে, সরকারের যে রিসোর্স আছে, সবকিছু মিলিয়ে, দেশের যে অবকাঠামোগত অবস্থা, সবকিছু মিলিয়ে আল্লাহর রহমতে বহুলাংশে ইনশাল্লাহ আমরা সফল হয়েছি আমি মনে করি। এটা ছিল আমাদের ফার্স্ট কমিটমেন্ট, কারণ সেই সময় নির্বাচনের আগে দিয়ে মানুষ সন্ত্রাসের কথা বলছেন। ইয়েস, কিন্তু সন্ত্রাসের আমি আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি যে সন্ত্রাস আপনারা সেটাকে প্রায়োরিটি দিয়ে তার মোকাবেলার কথা ভেবেছেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে
আমি বলবো যে গত 2 বছর আগে থেকে দেশে যে একটি ইসলামের নামে দেশে একটি নতুন শক্তির আমরা আবির্ভাব দেখতে পেয়েছি, যেটা জঙ্গিবাদ, এবং তারা সশস্ত্রভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশে ইসলাম কায়েমের কথা বলছে, তাদের ব্যাপারে আপনারা কতটা সচেতন ছিলেন? সবসময় একটা জিনিস মনে করে রাখবেন, সেটা সন্ত্রাস হোক বা যে কোনো জিনিসই হোক না কেন, কোনো ভালো জিনিসের জন্য ফাইট করতে হলে কিন্তু মানুষের সহযোগিতা, সাধারণ মানুষের, ওভারঅল মানুষের সহযোগিতা দরকার, পার্টিসিপেশন দরকার হয়। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, জোটের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে এবং সকলের কাছে একটি কথা পৌঁছে দিতে যে ইসলাম এই ধরনের জিনিস পারমিট করে না। আপনি সিম্পল একটা জিনিস ধরেন, যেখানে ইসলাম ধর্মে অলরেডি বলে দিয়েছে যে আত্মহত্যা করাই মহাপাপ, তো ইসলাম যেখানে এটা বলেছে, তার মানে ওই লোকগুলো যে কথাগুলো বলছিল অ্যাবসলিউটলি রং ইন্টারপ্রেশন করেছিল তারা। সেজন্য আপনারা দেখেছেন যে আলেম সাহেবদেরকে আমরা ইনভলভ করেছিলাম মানুষকে মোটিভেট করার জন্য, যে এই ধরনের কোনো কেউ যদি কিছু জানলে ইনফরমেশন যাতে গভর্নমেন্টকে জানায়। আলেম ওলামাদেরকে আমরা ইনভলভ করেছিলাম এর মধ্যে সহযোগিতা করার জন্য, তাদের মাধ্যমে সাধারণ মানুষের সহযোগিতা সরকার চেয়েছিলেন। এই সকল কিছুর মাধ্যমেই চেষ্টা করা হয়েছিল এবং সেই জন্যই কিন্তু সফলতা, আল্লাহর মতে সফলতা পাওয়া গেছে। আপনি আপনাকে আমরা জানতে চাই যে সাধারণ মানুষ হিসেবে আপনার মতামত আমরা জানতে চাই যে এই ধরনের কিছু সম্প্রতি কিছু কনভিক্টেড জঙ্গি কে আমরা পত্রপত্রিকা বা বিভিন্ন ভাবে দেখছি যে তাদের অভিযোগের কথা শুনছি, তাদেরকে খুব আরামায়েশে রাখা হয়েছে। আপনি কনসেপচুয়ালি এটাকে কি এগ্রি করেন কিনা যে তাদেরকে কোনো আরামায়েশে রাখার কোনো ব্যাপার আছে কিনা? দেখেন, এটা আমি বলতে পারবো না। আপনি জানেন, একজন সাংবাদিক হিসেবে হয়তো আপনার দেখার সুযোগ হতে পারে বা জানার সুযোগ হতে পারে কোথায় তাদেরকে রেখেছে বা কিভাবে রেখেছে। আমার পক্ষে কিন্তু এটা এই সুযোগটা নেই বলতে পারি আমি। তবে আপনার কথা থেকে যতটুকু আমি মনে করি, ডেফিনেটলি এই ধরনের টেররিস্ট যারা, ন্যাচারালি আমি নর্মাল যারা ক্রিমিনালস আছে তাদের সাথে আমি রাখবো না। সরকার হিসেবে কিন্তু ডেফিনেটলি, মানে আমার দল যেহেতু সরকারে আছে, ডেফিনেটলি আমরা বের করার চেষ্টা করব যে এদের পিছনে কারা আছে, দেশের ভিতরেই হোক বা দেশের বাইরেই হোক। এবং এটা যখন আমি জানতে চাবো, পৃথিবীর যে কোনো দেশেই হয়, কিন্তু অন্যান্য দেশেও বড় ধরনের কোনো টেররিস্ট ধরা পড়লে কিন্তু তাদেরকে সবসময় সেপারেটলি রাখা হয় ফর ভেরিয়াস রিজন। টেররিস্ট হলেও তার কিন্তু কিছু সিকিউরিটি থ্রেট রয়ে যায়, তারপরে তাকে আলাদা সেজন্য রেখে দেওয়া হয়। এদেরকে হয়তো আলাদাই রাখা হয়েছে। আমি নিজেও কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখেছি, উপর থেকে একটা ছবি নিয়েছে যে আলাদা একটা বাড়িতে রাখা আছে। আমি তো মনে করি গভর্নমেন্ট ডিড দি কারেক্ট থিং। বাট কিন্তু এই যে তাদের অ্যাক্সেস পাওয়াটা, এটাও তো একদম তাদের সিকিউরিটি অ্যালার্ম, যে তাদের ছবি তারা যেখানে অবস্থান করছে সেখান থেকে তাদের ছবি তুলতে পারা বা তাদেরকে রিপোর্টিং করতে পারা, এই যে এই অ্যাক্সেসটা তো পাওয়ার কথা না যদি তারা সেরকম নিরাপত্তা বলের মধ্যে থাকে। না, ছবিটা দিয়েছে যে ওই বিল্ডিং এর ছবি, সেটা আপনি হোয়াইট হাউসে ঢুকতে পারবেন না, কিন্তু হোয়াইট হাউসের বাইরে দাঁড়িয়ে তো আপনি ছবি দিব্যি তুলতে পারছেন। গ্রিলের ওপাশেই হচ্ছে হোয়াইট হাউস, আপনি তো গ্রিলের এপাশে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন না। ছবি তো দূরে থেকে তোলাই যায়। চাঁদের থেকে পৃথিবীর ছবি তুলে ফেলতেছে এখন, এত স্ট্রং লেন্স হয়ে গেছে, তো আপনি তো এখানে দাঁড়িয়ে ওই বিল্ডিং এর ছবি তুলে ফেলছেন।